Assalamu alaikum. Hello viewers, you are welcome to this live session. আমরা আজকের এই লাইভ ক্লাসে মাস্টার বইয়ের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের বেশ কিছু কোশ্চেন সলভ করব। এটা অবশ্যই হবে রুল ওয়াইজ, মানে রুল ভিত্তিক। এটা পেজ নাম্বার কত? 463। এটা যে পেজে আমরা আলোচনা করব এটা হচ্ছে পেজ নাম্বার 463। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, প্লিজ আপনারা লাইভে যুক্ত হতে থাকেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, যুক্ত হতে থাকেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা শুরু করি। লেটস গেট ইট স্টার্টেড। তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম ফ্র্যাকশনের ব্যবহার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। ফ্র্যাকশনের ব্যবহার এখানে দেখেন 3/4, 3 আছে তাই 4, মানে 3/4 অফ দ্য রোড টু বি ভার্ব ব্যবহার করতে হবে। পিসড মানে পিস করা হয়েছে। একজন বলছে আপনার বইয়ের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টপিক নাই। হ্যাঁ আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে ধরেন ডিগ্রির ক্ষেত্রে হতে পারে কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, মানে ইন্টারনাল যে ট্রান্সফরমেশন, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো বিভিন্ন অধ্যায় ভিত্তিক আছে। যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে এই যে সেন্টেন্স অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, এইগুলো আছে অধ্যায় ভিত্তিক। সেন্টেন্স চ্যাপ্টারে দেখেন, তারপরে সিম্পল, কমপ্লেক্স চ্যাপ্টারে দেখেন, ডিগ্রি চ্যাপ্টারে দেখেন। তাহলে আমরা শুরু করি। 3/4, হ্যাঁ ঠিকই আছে। অফ দ্য রোড ইজ পিসড, যেহেতু সিঙ্গুলার এটা ঠিকই আছে, প্রশ্নকর্তার ভুল আছে। 0, রাস্তাটা 3/4 পিস করা হয়। কোন একটা ঘটনা বলতেছেন যে অমুক এক রাস্তার এটা করা হয়, পরবর্তীতে যাই উঠে গেছে, এটা টাক্সারালি ঠিকই আছে, অর্থও ঠিকঠাকই দেয়। 3/4 অফ দ্য রোড ওয়ার পিসড, এইটা ক্রস। 3/4 অফ দ্য রোড হ্যাজ বিন পিসড, মানে করা হয়েছে। এর আগে কিন্তু আমি দেখিয়েছি এক্ষেত্রে প্রশ্নকর্তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনসার নিয়েছে, আমি আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। নেক্সট, 3/4 অফ দ্য রোড ওয়াজ পিসড, মানে কি কোনো একটা রাস্তার 3/4 করা হয়েছিল। এইটাও রাইট, এইটাও রাইট, কিন্তু প্রশ্নকর্তার মানে ইনি আনসার নিয়েছেন এইটা। এই যে প্রশ্নকর্তার যে সেন্স, আমি যদি কোশ্চেন বাই কোশ্চেন এক্সপ্লেন করি আপনারা বুঝতে পারবেন। যারা এই কোশ্চেন গুলা তৈরি করছে তাদের গ্রামার নলেজটা খুবই খুবই কম, মানে গ্রামারে তারা খুবই দুর্বল। একটা বইয়ে হয়তো এই লাইনটা পাইছে, জাস্ট প্রশ্ন বানিয়ে দিয়েছে, কিন্তু গ্রামারের যে তার মানে কি বলবো যে নলেজের ডেপথটা সেইটা অনেক কম। এখন আপনি আবার আমার ফ্লুয়েন্সি খুঁজতে আসিয়েন না, বারবার আমি সারেন্ডার করি যে আমার প্র্যাকটিস করার অপরচুনিটি নাই বললেই চলে। যদি এইটা থাকতো আমি সত্যিকার অর্থে আপনাদেরকে দেখিয়ে দিতাম। এই জায়গায় আমার প্যারালেলে কেউ আসার যোগ্যতা ইনশাল্লাহ রাখে না। এই যে দেখেন প্রশ্নকর্তা কি নাই তার প্রমাণ দেখে। এই যে দেখেন 2/3 অফ দ্য রোড রিপেয়ার্ড, ওখানে আছে পিসড, এখানে আনসার হ্যাভ বিন নাকি আর নাকি ওয়ার, ঠিক আছে হ্যাজ বিন, ঠিক আছে। তারপরে দেখাই, এই যে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, তবে এটাও রাইট, এটাকেও রং বলার সুযোগ নাই, যে কাজটার 3/4 শেষ করা হয়েছিল। প্রশ্নকর্তা আনসার নিয়েছে এইটা, কিন্তু এইটাও রাইট, বোথ আর কারেক্ট, বি এন্ড ডি।
এইগুলো প্রশ্নকর্তার প্রবলেম, তারা গ্রামার জানে না, আমার কি। কিন্তু এই জায়গায় যদি আমার মতো কেউ একজন, মানে আমাকেই থাকতে হবে তা না, আমার মতো কেউ একজন দক্ষ থাকলে আর এই প্রবলেমটা হতো না। কোথায় নিয়ে যে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। আমাকেই দিতে হবে এমন না, আমার মতো কেউ একজন হলেই হয়। নেক্সট কোয়েশ্চেন, what is the correct expression of the fraction 5 and 2/3? তাহলে 5 and 2/3, তাহলে রাইটিং ফরম্যাটটা কি হবে? 5 and 2/3। এটা ইনফরমালি রাইট, কি বললাম, স্পোকেনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে পরীক্ষার ক্ষেত্রে, একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে একদম শুদ্ধভাবে, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে 5 and 2/3। 5 and 2/3 এটা হচ্ছে না, ঠিক আছে, এইটাও হচ্ছে না। এগুলো আপনি এই ক্ষেত্রগুলো আর একটা বিষয় আছে, এটা আপনি ইনফরমালি স্পোকেনে ব্যবহার করতে পারবেন। ফ্র্যাকশন আর পার্সেন্টেজের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম প্রায় একই রকম, মানে দুটো একই রকমই। বিষয়টা কি, এই যে পার্সেন্ট দ্বারা সংখ্যা বুঝালে, আমরা আগে ফ্র্যাকশন দ্বারা যদি সংখ্যা বুঝাই, সেটা একের অধিক হলে আমাদের ভার্ব প্লুরাল। আর যদি পরিমাণ বুঝাই, পরিমাণ বুঝাবে কখন? যদি অপের পরে সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন থাকে। আগে ফ্র্যাকশন যেটাই হোক, বললাম তো, পরে যদি সিঙ্গুলার নাউন থাকে অথবা আনকাউন্টেবল নাউন থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে এটা পরিমাণ বুঝাবে, আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। আর যদি পরে প্লুরাল নাউন থাকে, তখন এটা সংখ্যা বুঝাবে, আমাদের ভার্ব প্লুরাল হবে। মূল কথা হলো, এই যে ফ্র্যাকশনের পরে, অপের পরে যদি নাউনটা প্লুরাল হয়, ভার্ব প্লুরাল, আর অন্য সকল ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার। এই পার্সেন্টেজের ক্ষেত্রে সেম রুল। তাহলে আমরা দেখে নিই, এই যে দেখেন অ্যাবাউট 50%, ঠিক আছে, একটু বেশি আগে গেছে, একটু আগে নিয়ে আসি। অফ দ্য হাউস, এই যে দেখেন অ্যাবাউট 50% অফ দ্য হাউস, এখানে কি নাউনটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, তার মানে বাড়িটার প্রায় অর্ধেক। অ্যাবাউট মানে প্রায়, প্রায় অর্ধেক কি দরকার, মানে কি রিপেয়ার, সংস্কার দরকার। মেজর মানে, মানে কি মোটামুটি বা অধিকাংশ বা মানে প্রধান সংস্কার দরকার বা উল্লেখযোগ্য, এইরকম অর্থ দেয়। নিডস মেজর রিপেয়ার। তো এই যে আমার এখানে নাউনটা সিঙ্গুলার, এ কারণে আমাকে এখানে ভার্বটাও সিঙ্গুলার করতে হলো। তো সিঙ্গুলার ভার্বের শেষে সাধারণত এস বাই এস যুক্ত হয়, অথবা সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ। এটা আবার রিপিট করলাম। এখানে দেখেন অ্যাবাউট 50% অফ দ্য হাউসেস, ধরেন কোনো একটা এরিয়াতে, গ্রামে হতে পারে বা শহরে হতে পারে, যেমন অথবা কোনো হাউজিং কমপ্লেক্স হতে পারে, যেমন আমি যেখানে বসবাস করি, এই বিল্ডিং গুলো ধরলাম 20 বছর পর পুরাতন হয়ে গেছে, তখন এই সেন্টেন্সটা হতে পারে যে অর্ধেকের মতো বাড়ির কি দরকার, মোটা বাড়িগুলোর মধ্যে অর্ধেকের কি দরকার, বা অর্ধেক সংখ্যার আর কি। এই যে তখন প্লুরাল নাউন আছে বাড়িগুলোর, আর এটা হলো কোনো একটা বাড়ির, এটা পরিমাণ বোঝাচ্ছে যে একটা বাড়িরই প্রায় 50% কি দরকার, মেরামত দরকার। আর এটা হলো যে বাড়িগুলোর, ঠিক আছে, মেজর রিপেয়ার মানে কি মোটামুটি সংস্কার দরকার বা মেরামত দরকার। এই জন্য এখানে দেখেন নাউন প্লুরাল, তাই ভার্ব, ঠিক আছে, ভার্বটাও প্লুরাল হয়েছে। এখানে নাউন ছিল সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, মানে পার্সেন্টের পরে প্লুরাল নাউন থাকলে ভার্বটা প্লুরাল, প্লুরাল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। কিন্তু নাউন সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, যে কার্ডিনাল নাম্বার মানে কার্ডিনাল নিউমেরাল 1 2 3 4 এদের পরে পার্সেন্ট বসে, ঠিক আছে, নাম্বারের পরে পার্সেন্টেজ বসে না। এটা কেন বললাম, এই যে এই প্রশ্নটা সলভের ক্ষেত্রে। যাক আমরা দেখি 50%, ঠিক আছে, 50 1 2 3 4 5 এই ভেজা 49 50%, পার্সেন্টেজ হবে না। অফ দ্য ল্যান্ড মানে কি কোনো একটা জমির কি হয়েছে অর্ধেক, 50% মানে কি 50% কাল্টিভেটেড। তাহলে আমাদের এখানে কি লাগবে, ল্যান্ড সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্ব লাগবে সিঙ্গুলার। এটা প্লুরাল ভার্ব, এটা প্লুরাল ভার্ব, এটা এখানে দরকার নাই, ঠিক আছে।
কারণ এখানে প্যাসিভ সেন্স আছে, এখানে হ্যাড হবে না, ঠিক আছে, হ্যাড বিন দিলে সেটা হতো। তাহলে রাইট আনসার এটা, এখানে হবে সিঙ্গুলার ভার্ব। এই যে ইজ ওয়াজ হ্যাজ এগুলো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে। মানে কি জমিটার 50% চাষ করা হয়, ঠিক আছে। মানে কোনো একটা জমি আছে, ওই জমির ধরেন অর্ধেক ফসল হয় না, চাষবাস করা যায় না, বলে এই জমিটার অর্ধেক চাষ করা যায়। আর যদি চাষ করা হয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতাম হ্যাজ বিন কাল্টিভেটেড। ওই যে ইজ রিপেয়ার 2/3 অফ দ্য রোড ইজ পিচ, তার মানে ওইটাও সঠিক ছিল। পরের কোশ্চেনে কি আছে দেখি আমরা। চুজ দা কারেক্ট সেন্টেন্স অনলি 4%। এখানে দেখেন এই যে কি 1 2 3 4 এরপরে, ঠিক আছে, পার্সেন্ট বসে, পার্সেন্টেজ বসে না, তার মানে এটা ভুল। অফ দ্য প্রিজনার আর উইমেন, অনলি 4% অফ দ্য প্রিজনার আর উইমেন, এটা ঠিক আছে। দেখেন অনলি 4%, মাত্র 4 ভাগ, 4 ভাগ মানে কি শতকরা 4 ভাগ কাদের? বন্দীদের। আর উইমেন, উইমেন না উইমেন, উমেন আর উইমেন, উম্যান থেকে উইমেন, উম্যান, উম্যান আর হলো উইমেন, উইমেন না উইমেন, প্লুরাল উইমেন। অনলি উইমেন আর দ্য 4% প্রিজনার, এই সেন্টেন্সটার মানে স্ট্রাকচারাল কন্ট্রাডিকশন আছে। অনলি উম্যান, তারপরে অনলি দ্য প্রিজনার আর 4% উইমেন। এটাও ওই যে বললাম টেকনিক্যাল হয়ে যায়, যেমন কেমন ইয়ে হয়ে যায়, অনেক ক্ষেত্রে ন্যাচারাল একটা বিষয় থাকে। কিরকম আপনাদেরকে যেমন বলি, বাংলাদেশি যে বই পুস্তক বা ইন্ডিয়ান বই পুস্তকে দেখবেন আমি চা খাই, চা কোথাও বলে আমি চা পান করি, ভালো কথা। তো আমাদের দেশে পরীক্ষায় আনসার করতে হয় আই টেক টি, আমি চা খাই না, আই ডোন্ট টেক টি। কিন্তু নেটিভ যারা তারা ব্যবহার করে না, তারা সাধারণত হ্যাভ ব্যবহার করে বা ড্রিঙ্ক ব্যবহার করে, যে আই ডোন্ট ড্রিঙ্ক টি অথবা আই ডোন্ট হ্যাভ টি, আই ডোন্ট হ্যাভ টি, হ্যাভটা বেশি ন্যাচারাল। কিন্তু আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশে টেকের ব্যবহারটা বহুল প্রচলিত। এটা একদমই মানে পরীক্ষায় যদি আপনি টেক আনসার না দেন, কিন্তু আমি এই মানে সেন্টেন্সের উপরে যে আমি চা পান করি না, নেটিভরা কি ব্যবহার করে এর সংক্রান্ত অক্সফোর্ড কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, তারপরে লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ, তারপরে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, রেমন্ড মার্ফির বই, বেশ কিছু গ্রামার বই থেকে রেফারেন্স দিয়ে দিয়ে দেখিয়েছিলাম যে আসলে নেটিভরা টেক ব্যবহার করে না। এইটি একটা খুবই অফিসিয়াল মানে কি বলবো ফর্মাল হয়ে যায়। এটার ব্যবহার আমাদের ভারতীয় উপমহাদেশে পরীক্ষা ক্ষেত্রগুলোতে আছে, কিন্তু নেটিভরা সাধারণত ব্যবহার করে হ্যাভ অথবা ড্রিঙ্ক। তাহলে এখানে রাইট আনসার অনলি 4% অফ দ্য প্রিজনার, বন্দীদের মাত্র 4 ভাগ কি হচ্ছে, মানে শতকরা 4 ভাগ হচ্ছে মহিলা। তাহলে আমরা একটু স্মৃতিচারণ করে নিই, রেমিনিসেন্স করে নিই, রেমিনিসেন্স। এই প্রশ্নটা কয়েকদিন আগে রিপিট হয়েছে পরীক্ষায়, যে এটা 3/4 অফ দা, মানে সম্ভবত গত শুক্রবার বা শনিবারের কোনো একটা শুক্রবারের পরীক্ষা এরকম, এটা না তার আগের, 3/4 অফ দা আর্থ সারফেস বাই ওয়াটার। এখন আমাকে আবার উল্লেখ করে এখানে লিখে দিতে হবে। দেখেন এটা 1 লাইন জায়গা লাগবে, এর নিচে আমাকে এই প্রশ্নটার জায়গাটা চলে আসবে নিচে, যে মানবিক 14-15 ডিইউসি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি মানে বিভাগের 22-23, আবার আসছে 25 সালের যে নিয়োগ পরীক্ষায় আসছে। তার মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলো চাকরির পরীক্ষায় পুনরাবৃত্তি হয়, রিপিট হয়। এই জন্য প্রশ্ন ভালোভাবেই পড়তে হবে। তাহলে এই যে দেখেন রুল অফ ফ্র্যাকশন এন্ড পার্সেন্ট, এই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আপনারা এগুলো আগের ক্লাস দেখেন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এই রুলসটা অনেক সহজ, এই রুলসে বোঝানোর কিছুই নাই। এটার ক্ষেত্রে নো এর পরে যদি আমাদের সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল থাকে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার ইউজ করব, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব ব্যবহার করব, ঠিক আছে। তো সাধারণত কমন নাউন গুলার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি সংখ্যার
No goals were scored in the first half. দেখেন ঠিক আছে, কোনো প্রাণীর ক্ষতি করা হয়নি, নো পেইনস ওয়ার স্পেয়ার্ড, চেষ্টার কোনো ত্রুটি করা হয়নি, দেয়ার ওয়ার বা আর নো শপস ওপেন, কোনো দোকান খোলা নাই বা কোনো দোকান খোলা ছিল না। ঠিক আছে, ইন পলিটিক্স, রাজনীতিতে দেয়ার আর নো ফ্রেন্ডশিপ, রাজনীতিতে কোনো বন্ধু হয় না, যেটা জামাত বিএনপির দিকে দেখেন, একসময় বন্ধু ছিল, আজকে তারা পরস্পরের শত্রু। দেয়ার আর নো উইনার্স ইন এ ডাইভোর্স, মানে কি বিবাহ বিচ্ছেদে কোনো বিজয় নাই, দুই পক্ষই আসলে পরাজিত হয়। আর এর সবচেয়ে বড় সাফারার হলো তাদের সন্তানরা যদি থাকে। নো স্টুডেন্ট, এই যে দেখেন, নো স্টুডেন্ট ইজ টু লিভ দা রুম, যখন মানে একজনও যাইতে পারবে না, মানে একদম স্পেসিফিক, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিঙ্গুলার, নো প্লাস সিঙ্গুলার। যেমন গ্রামটাতে কোনো হাসপাতাল নাই, ঠিক আছে, দেয়ার আর নো হসপিটালস, সাধারণ, কিন্তু যখন আমি জোর দিয়ে বলতেছি এই গ্রামে একটাও হাসপাতাল নাই, মানে এই যে স্পেসিফিক ফোর্স দিচ্ছি, যেমন আই লাইক ইউ, আই ডু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, তো তোমাকে অবশ্যই পছন্দ করি, ঠিক আছে, এইরকম। তারপরে দেখেন দেয়ার ইজ নো ট্রেন আনটিল টুমরো, আগামীকাল পর্যন্ত একটাও ট্রেন নাই, মানে এই যে সংখ্যা, মানে একটাও নাই, কোনো ট্রেন নাই আর একটাও নাই। দেয়ার ওয়ার নো সুইটেবল ক্যান্ডিডেটস ফর দ্য জব, চাকরির, ঠিক আছে, মানে কি এই কাজটার জন্য বা চাকরির জন্য কোনো উপযুক্ত প্রার্থী ছিল না, মানে কেউই ছিল না। দেয়ার ইজ নো হসপিটাল ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি, মানে কি খুব নিকট সন্নিকটে কি নাই, কোনো হাসপাতাল নাই। দেয়ার ওয়াজ নো বাস, মানে কি একটাও বাস ছিল না। উই ওয়ার্ক হোম, আমরা হাইটে বাড়িতে গেছিলাম, সুতরাং আমরা হাইটে বাড়িতে গেছিলাম বা আমরা হেঁটে বাড়িতে গিয়েছিলাম। এই যে দেখেন, ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার নো স্টিমশিপস, তাহলে আমাদের নো এর পরে প্লুরাল নাউন আছে, এখানে লাগবে টু বি ভার্ব, প্লুরাল ভার্ব, তাহলে এটা হচ্ছে না, উড হচ্ছে না, ঠিক আছে, এইটা আর এইটা, কিন্তু এখানে দোজ ডেজ, ইন দোজ ডেজ, এটা অতীত বুঝাচ্ছে, ওই দিনগুলোতে, এ কারণে আমাদেরকে ওয়ার নিতে হচ্ছে, এটা পাস্ট নির্দেশ করতেছে। এই জায়গাতে দেখেন একটা জিনিস ছুটে গেছে, দেখছেন, প্রশ্নের বাক্যের ইন দোজ ডেজ, ঠিক আছে, এখানে পাস্ট টেন্স নির্দেশ করছে, পাস্ট অতীত নির্দেশ করছে, এখানে অতীত লাগছে, ইন দোজ ডেজ অতীত, অতীত, এই শব্দটা ছুটে গেছে, কাজ করতে গেলে এর আগে একটা টাইপিং মিস্টেক পেলাম, এখানে অতীত, এই জায়গায় অতীত নির্দেশ করছে, সেন্টেন্সের ভার্বটির, ঠিক আছে, পাস্ট টেন্স হবে, তাই। তারপরে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সেন্টেন্স, আজ কোনো পড়া নাই, তাহলে দেয়ার ইজ নো লেসন্স, যেহেতু এখানে প্লুরাল আছে তাহলে এখানে আর হবে, দেয়ার আর নো লেসন্স টুডে, তাহলে এইটাই। দেখেন দেয়ার আর নো লেসন, তো এখানে যেহেতু প্লুরাল ভার্ব এখানে এস লাগবে, নান অফ দ্য অ্যাবাভ, কিন্তু এখানে রাইট কোনটা, একমাত্র এটা, দেয়ার আর নো লেসন্স, আজ কোনো পড়া নাই, মানে আজ কোনো শেখা নাই। একইভাবে এ লট অফ এর ক্ষেত্রে এ লট অফ অথবা লটস অফ সেম মিনিং দেয়, ঠিক আছে, এ লট অফ মানেও যা, এ লট অফ মানেও যা, লটস অফ মানেও তা, আবার এই জায়গায় আমরা লোড ব্যবহার করতে পারি, এ লোড অফ, দেখেন এল ও এডি, এ লোড অফ একই অর্থ, অথবা লোডস অফ, এল ও এ ডি এস, লোডস অফ, এ লট অফ, লটস অফ যা মিনিং দেয় সাধারণত এ লোড অফ অথবা লোডস অফ সেম মিনিংই দেয়। তাহলে এ লট অফ বা এ লোড অফ অথবা লটস অফ এরপরে কি ব্যবহার করবো আমরা, যদি আনকাউন্টেবল নাউন ব্যবহার করি, আনকাউন্টেবল নাউনের পরে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, আর যদি প্লুরাল ব্যবহার করি, প্লুরাল নাউন, ঠিক আছে, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে দেখেন দেয়ার আর লটস অফ ফান, এই যে ফানটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি ফান থিংস, এখানে ফানটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, যেমন এটাই হয়ে গেছে, দেয়ার আর লটস অফ ফান থিংস। লটস অফ যদি এখানে ফান না থাকতো, ধরেন এটা নাই, যদি এটা না থাকতো তখন কিন্তু এখানে ইজ হতো, তখন হতো ইজ, যে দেয়ার ইজ লট অফ ফান, ঠিক আছে, টু বি হিয়ার, মানে কি এখানে থাকলে তখন এই জায়গায় টু ডু হিয়ার না বলে ধরেন টু বি হিয়ার হলো, মানে কি এখানে আসলে কি হয়, ব্যাপক মজা হয়, দেয়ার ইজ লটস অফ ফান টু বি হিয়ার, কিন্তু দেখেন দেয়ার আর লটস অফ ফান থিংস, মানে কি মজার মজার জিনিস হয় টু ডু হিয়ার, মানে এখানে কোনো কিছু করতে আসলে বা কাজ করতে আসলে। একইভাবে দেখেন দেয়ার আর লটস অফ সারপ্রাইজেস, এই যে প্লুরাল নাউন,
এখানে লটস অফ এর পরে প্লুরাল থাকলে আমাদের ভার্বটা হবে প্লুরাল আর প্লুরাল। লটস অফ সারপ্রাইজ ইন স্টোর মানে মজুদ আছে ফর ভিজিটর টু দা গ্যালারি। গ্যালারি অনেক সময় কারেক্ট স্পেলিং আসে, খেয়াল রাখবেন। গ্যালারি জি অল এই যে ই আর ওয়াই, এখানে এটা খেয়াল রাখবেন ই আর ওয়াই গ্যালারি, এটা কিন্তু কারেক্ট স্পেলিং আসে। এভরি ইয়ার এ লট অফ পলিউশন, পলিউশন আনকাউন্টেবল নাউন এই জন্য ভার্ব সিঙ্গুলার, পলিউশন ইজ ক্রিয়েটেড। অ্যান্ড এ লট অফ ট্রিজ এই যে দেখেন ট্রিজ প্লুরাল নাউন তাই ভার্ব প্লুরাল। কাট ডাউন গাছ কেটে ফেলা হয়, প্রচুর গাছ কেটে ফেলা হয়। প্রচুর দূষণ হয় প্রতি বছর এবং প্রচুর গাছপালা কেটে ফেলা হয়। দেয়ার আর লটস অফ অথবা এ লট অফ একই সেম মিনিং দেয়। এখানে আবারও মনে করিয়ে দিই যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস অথবা আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস। এটা আমি এইভাবে বলতে পারি ফর্মাল ওয়েতে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটা ফর্মাল। কিন্তু এই যে লট অফ, লটস অফ, লোড অফ এইগুলো সাধারণত স্পোকেনের ক্ষেত্রে বহুল প্রচলিত, এইগুলো হচ্ছে সাধারণত ইনফর্মাল, স্পোকেনের ক্ষেত্রে বহুল প্রচলিত। তবে পরিমাণ বোঝাতে আমরা ফর্মালি ব্যবহার করি এ গুড ডিল অথবা এ গ্রেট ডিল। হ্যাঁ, প্লেসেস টু ভিজিট, এখানে প্লেসেস আছে দেখেন, প্লেসেস থাকার কারণে এই যে এখানে আর। একইভাবে দেয়ার আর অলওয়েজ এ লট অফ এক্সেপশন টু গ্রামার রুলস, মানে কি ব্যাকরণের এই নিয়মগুলো বা গ্রামারের নিয়মগুলোতে প্রচুর ব্যতিক্রম আছে, সবসময় ব্যতিক্রম থাকে। দেয়ার আর এ লট অফ এমটি প্রপার্টিজ ইন দ্য এরিয়া, এরিয়ায় প্রচুর খালি সম্পদ পড়ে আছে বা আছে। দেয়ার আর এ লট অফ ব্যাড পিপল ইন দ্য ওয়ার্ল্ড, মানে কি পৃথিবীতে প্রচুর খারাপ লোক আছে। একইভাবে এই প্রশ্নটা দেখেন, প্রথমে আসছিল চিটাগং ইউনিভার্সিটি ল 5-6, এই প্রশ্নগুলো বিভিন্ন গাইড থেকে খুঁজে মাস্টার বই, পরে দেখেন আসছে 22 সালে, পরে দেখেন আবার 23 সালে। যে প্রশ্ন করছে এটা মাস্টার বই থেকে, যে এই প্রশ্নগুলো কারণ মাস্টার ছাড়া এই কোশ্চেন গুলা বাজারের কোনো বইয়ে কালেক্টেড ছিল না। পরবর্তীতে যদি কেউ বইয়ে ঢুকে থাকে আপনি তাদের এডিশন গুলা আপনারা চেক করে দেখতে পারেন, এগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এইগুলো অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো গুছিয়ে সুন্দর করে বাংলাদেশে প্রথম সাজিয়েছি আমি। যারা বলে কপি পেস্ট তাদের চ্যালেঞ্জ করে বলে রাখলাম, শুধু মাস্টারের 24 থেকে পরবর্তী যে এডিশন, এই এডিশন দেওয়ার যোগ্যতা ক্ষমতা আল্লাহ আমাদের দেশে এই মুহূর্তে ফর দ্য টাইম বিং বাংলাদেশে কারোই নাই, থাকলে বের হতো। আমিও দেখতে চাইছি গত 6 বছরে, কিন্তু কেউই পারেনি। তাহলে এ লট অফ নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন ইন দোজ পেপারস। তাহলে আমাদের কি করতে হবে, যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে এটা বাদ, আগে আমরা পড়ে আসছি, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি, যদি এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি তাহলে কি হবে জানেন, সেটা হবে ইরর অফ প্রক্সিমিটি, মানে নিকটতম সাবজেক্ট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ কেটে দিতে হবে। তখন দেখতে হবে আমাদের ট্রু সাবজেক্ট কি, নিউজ। তাহলে নিউজ আনকাউন্টেবল নাউন, ভার্ব হবে আনকাউন্টেবল নাউন। তার মানে কি, লট অফ নিউজ ইন দোজ পেপারস, ওই পত্রিকাগুলোতে প্রচুর কি ছিল, মানে নিউজগুলো এটা ছিল আনরিলায়েবল, মানে নির্ভরযোগ্য না। আনরিলায়েবল, রিলায়েবল, নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য না। তাহলে এইটা প্লুরাল ভার্ব, এইটা প্লুরাল ভার্ব, ঠিক আছে, এইটা সিঙ্গুলার ভার্ব, এটাই রাইট, কারণ নিউজ আনকাউন্টেবল সিঙ্গুলার ভার্ব হবে। একইভাবে দেখেন দেয়ার এ লট অফ পিপুল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার, মানে কি এখানে প্রচুর লোকজন অপেক্ষা করতেছে, কার জন্য অপেক্ষা করতেছে, তাদের নেতার জন্য, নেতার জন্য। তাহলে লট অফ পিপল, দেখেন পিপল প্লুরাল নাউন, পারসন থেকে পিপল, তাহলে আমাদের লাগবে প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব ক্রস, এটা সিঙ্গুলার ভার্ব ক্রস। এখন থাকলো হ্যাভ আর আর, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে এ লট অফ, এর আগে আমরা ব্যবহার করি সাধারণত টু বি ভার্ব, এই কারণে হবে দেয়ার আর এ লট অফ পিপল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। আমরা আলোচনা করলাম মাস্টার বইয়ের 463 পেজ। যাই হোক, এ পর্যন্ত আজকের আলোচনা, খুব বেশি আলোচনা বাড়াবো না, রেগুলারিটি থাকুক। আর একটা বিষয়, পড়াতে গিয়ে কোনো ধরনের স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলের ঊর্ধ্বে কেউ না, আমিও কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে দাবি করি না, এটা সম্ভব না। তবে চেষ্টা করি অন্যদের চেয়ে নিজের সিনসিয়ারিটির লেভেলটা অনেক বেশি, সেটা অলওয়েজ চেষ্টা করি প্রুভ করার। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য শুভকামনা। আর দিন শেষে আর একটা কথা বলি, এটা বলা উচিত, আমাদের দেশের যে কি বলবো যে বাজে অবস্থা, এটা আমরা অতীতেও দেখে আসছি। মানে কি বলবো যে শেখ হাসিনা গভর্নমেন্টের পতনের পর ভাবছিলাম যে হয়তো বা আওয়ামী লীগ তাদের ভুল থেকে শিক্ষা নেবে, বিএনপি তাদের পিছনের 16 বছরের ভুল থেকে শিক্ষা নেবে, তাদের 1 থেকে যে 6 পর্যন্ত দুর্নীতির কালো অধ্যায় ছিল চ্যাম্পিয়ন, সেখান থেকে শিক্ষা নেবে, জামাত তাদের অতীত ভুল এবং ওই যে বললামই তো এইগুলা ক্ষেত্রে। তবে একটা মানে
সামগ্রিকভাবে কি বললো যে একটা সুন্দর পরিবেশ প্রত্যাশা করছিলাম, সেটা হয়নি। রাজনীতি যে পরস্পর ঠেলাঠেলি, এর ভুক্তভোগী জনগণ হচ্ছে, হবে। আসলে এগুলো প্রত্যাশিত ছিল না। আমাদের প্রত্যেকের যে যার জায়গা থেকে সচেতন হওয়া উচিত। এটা ওই যে বললাম, যদি আমরা দেশপ্রেমিক হয়ে থাকি, দেশের জন্য এটুকু করা উচিত। আমরা কেউই চিরকাল বেঁচে থাকবো না। বিভিন্ন ভাবে আমাদের পৃথিবী থেকে প্রস্থানের এক্সিট আল্লাপাক তৈরি করে রাখছে। কেউ দেখা যায় যে দুর্ঘটনায় মারা যাবে, কেউ সহিংসতায় মারা যাবে, কেউ দেখা যাবে যে রোগ ব্যাধিতে মারা যাবে, কেউ বা দেখা যায় যে সুস্থভাবে স্বাভাবিকভাবেই মারা যাবে। তো এইগুলো থাকবে, আমরা কেউই কিন্তু হ্যাঁ, আমরা যদি সত্যিকার অর্থে পরস্পরের প্রতি, যে আমরা এই দেশে 90% মুসলমান বসবাস করতেছি, তো মুসলমান পরস্পরের ভাই, কিন্তু আমাদের মাথায় এটা খেয়াল থাকে না। আমরা কি বলবো যে আবেগে মুসলিম, সত্যিকার অর্থে প্রকৃত মুসলিম কতটুকু সেটা আমরা নিজেরাও বুঝি, যে আসলে আমরা ইসলামের শিক্ষা থেকে অনেক দূর। যে কোনো মূল্যে আমাদেরকে ক্ষমতা পাইতে হবে। ক্ষমতা হলো দায়িত্ব, কিন্তু মানে কোনো পদবি পাওয়া ওখানে সঠিকভাবে সিনসিয়ারলি আন্তরিকতার সহিত দায়িত্ব। কিন্তু আমাদের দেশে কোনো একটা পদকে ক্ষমতা মনে করায়, সেটা পুলিশ প্রশাসনের পদ হোক বা কোনো রাজনৈতিক পদ হোক অথবা কোনো সংগঠনের পদ হোক। পদ মানেই মনে করে যে আমার হাতে পাওয়ার আছে, আর যখনই ক্ষমতা মনে করে তখনই এটার অপব্যবহার হয়। তো যাই হোক, এর দায়ভার সাধারণ জনগণের উপরেও যায়, কারণ জনগণ সচেতন না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, ও চিন্তা করে প্রতিবাদ করে আমার কি পরিণত হবে। কিন্তু এরকম হয়, একজনকে সাইজ করার পর কিন্তু অটোমেটিকলি চুপচাপ থাকলে আরেকজন সাইজ হয়। যারা অপরাধী তারা সাহস পেয়ে যায়। এই যে রাজনৈতিক নেতারা বা সরকারি আমলারা বা সরকারি কর্মচারীরা দুর্নীতি করে, এখানে আমরাও আমাদের সুবিধা কিছু নেওয়ার জন্য বা আমাদের যেইভাবে হয়রানি থেকে বাঁচার জন্য দেখা যায় যে মুখ খুলি না, চুপচাপ ঘুষ দিয়ে চলে আসতেছি। দেখা যায় যে একটা অন্যায়কে মেনে নিচ্ছি। কিন্তু আমরা প্রত্যেকেই যদি সচেতন হতাম, আমরা আমাদের দায়িত্বগুলো, যেমন আমার কথাই বলি, আমরা কেউ সাধু না। আমার দোষটাই আমি বলি, ধরেন এই যে বিল্ডিং এর যে প্ল্যান নিয়েছিলাম, তো এখানে কিন্তু আমাদের কথা ছিল যে 3 ফিট করে ছাড়তে হবে সাইড গুলো। কি করছি, শেষে 2 ফিট করে ছাড়ছি। কি করছি, 1 ফিট কিন্তু খেয়ে ফেলছি। তো আইন কানুন কেন করা হয়েছে, পাশাপাশি যখন দুইটা বিল্ডিং 3-3-6 ফিট ছাড়বে, তখন আলো বাতাস, তখন কোনোটাই বিল্ডিং এর ব্যাক সাইড থাকবে না, সবগুলো কিন্তু তখন ফ্রন্ট সাইডের মতো হবে। কারণ সব দিকেই 6 ফিট থাকা 4 হাত জায়গা থাকা অনেক জায়গা। কিন্তু আমরা কি করতেছি, শহরের অনেক দামি জায়গা চিন্তা করতেছি, এই পরিমাণ জায়গা ছাড়বো 1 ফিট, তার আমার 20 লাখ টাকার জায়গা বেশি ছাড়া লাগতেছে। তো আইনটা সত্যিকার অর্থে অমান্য করলাম। আইন তো করাই হয়, কিন্তু আইন করে কি করবেন, আইনটা মানার মানসিকতা। এখন আমি আমার উপরে দোষ কাড়ে কেন নিচ্ছি, আমি ওই সময় বুঝি না। আমি এখানে বিল্ডিং করতে এসে ওইভাবে দেখা যায় যে একজনকে প্ল্যান করতে দিছি রাজশাহীতে, দেখা না বাড়ি হচ্ছে। তো ভালো কথা, বোঝার পরে অনেক সময় আমরা আইন কানুন, এই যে অন্যরা কেউই ছাড়িনি আমি কেন ছাড়বো, এই যে মানসিকতা, আসলে কিছু করারও থাকে না। তো মূল কথা ওই যে বললামই তো, যে এখানে আর একটা বিষয় আছে। আমি বিল্ডিংটা ধরেন 6 তলা করলাম, আমি 6 তলাই করছি। আমি চাইলে তখন দেখলাম যে যদি আপনি 7 তলা করতে যান, সিঁড়ি লাগবে 2টা, ফায়ার এক্সিটের একটা সিঁড়ি দরকার। তো দেখলাম ধুর, 5 শতক জায়গাতে 2টা সিঁড়ি দিলে আর কিছুই থাকে না, বিল্ডিং 6 তলাই থাকুক। কিন্তু এই জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। সব ক্ষেত্রে আইন তো করাই হয়, কিন্তু আমরা তো আইন মানি না রে ভাই। আইন দিয়ে কি করবেন, আমাদের দরকার ল এর প্রপার অ্যাপ্লিকেশন, প্রপার অ্যাপ্লিকেশন অফ ল ইজ নেসেসারি। কিন্তু আমরা সেটা করি না। সেটা করলে আজকে আমাদের হতো না। আইন কানুন করে, এই যে ধরেন আমি আপনাদেরকে গ্রামার পড়াচ্ছি, গ্রামার পড়িয়ে লাভটা কি, আপনি মুখস্থ করবেন, পরীক্ষায় যা দেখা যায় যে নম্বর পাবেন, আপনার এ কাহানি খতম। ভুল শিখলেন না সঠিক শিখলেন, চাকরি কোনোভাবে একটা পেয়ে গেলে এ বিদ্যা আপনি ওই যে বললাম টাকে তুলে রাখবেন, এ শেষ। আপনি তখন চাকরি পাওয়ার পর বিশাল পণ্ডিত, আপনার চার দেশে পণ্ডিত নাই। কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য চাকরি পাওয়া না, জ্ঞানটাকে জীবনে খাটানো। আপনি যে ইংরেজি গ্রামার রুল শিখতেছেন, এটা ভালোভাবে সঠিকভাবে লিখার জন্য, এটা শুধু চাকরির ক্ষেত্রে প্রয়োগ হবে তা না। আপনি ধরেন কোনো জার্নাল লিখতে যাচ্ছেন, কোনো রিপোর্ট লিখতে যাচ্ছেন, আপনি সচেতন ভাবে ভাষাটা শিখলেন। আর একটা বিষয়, ভুল সঠিকের যে আমার এক যেমন ফ্রেন্ড বলছে যে আমি সঠিক শিখে দেশের কি উপকার হচ্ছে, ও যে পার বলদ, সে একজন কি বলবো যে হাইলি ডেকোরেটেড একজন গভর্নমেন্ট কি বলবো যে এমপ্লয়ি হয়ে যদি আমাকে বলে যে আমি, তো ও গাধাকে যদি বলা হয় যে আরে গাধা, একটা বইয়ে ধরলাম 2000 ভুল আছে, তো তুই 2000 ভুল আলা বই কিনবি না 2000 কম ভুল আলা কিনবি? সে আমাকে এই যে 2000 কম ভুল আছে এই বইটাই কিন্তু স্টুডেন্টরা কিনবে কেন, সঠিকটা জানতে চাই। আমার কন্ট্রিবিউশন হ্যাঁ কোনো বিষয় না, কিন্তু মজার একটা বিষয় দেখেন, আমার জায়গা থেকে আল্লাহর রহমতে আমি যতটুকু কন্ট্রিবিউশন রাখছি, বাংলাদেশে কিন্তু হাজার হাজার ইংরেজি শিক্ষক ছিলেন, আছেন,
শত শত বই বের হয়েছে, কিন্তু আমি যে মানে ভুলগুলো আপনাদের সামনে আনছি রেফারেন্স সহকারে, সেটা পিএইচডির ভুল হোক, বিশ্ববিদ্যালয় টিচারদের প্রশ্ন করার হোক, অথবা চাকরির পরীক্ষার প্রশ্ন যারা তৈরি করছেন বা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য, এইগুলা কিন্তু তারা ভুলটা ধরতে পারেন নাই। আবার শুধু তারা যদি সঠিক করে, অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকাশনী পরবর্তীতে সমাধান দিতে গিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। আমি যদি এই ভুলগুলো ধরে না দিই, এখনো বলি, গত শুক্রবারে ধরেন পরীক্ষা হলো, দেখলাম একটা দুইটা প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে, তার আগের শুক্রবারেও তাই। আমি একটা অবশ্য সঠিক আনসার দিয়েছিলাম রেফারেন্স দিয়ে, সেটা কোনটা, এ রুল অফ থাম, সবাই দিয়েছে টু মেজার ইট, কিন্তু রাইট আনসার হবে এ জেনারেল গাইডলাইন টু মেক ফর মেকিং আ ডিসিশন। তো এই যে আমি রেফারেন্স সঠিক দিয়ে দিলাম, আপনাদের এই ট্রাস্ট আমি একদিন অর্জন করিনি, আমার পিছনের 16 বছরের সর্বোচ্চ ডেডিকেশন, সর্বোচ্চ প্যাশন, আমি এটাকে আমার প্রফেশন মনে করিনি, আমি আমার প্যাশন, আমার ডেডিকেশনের সর্বোচ্চটা দিয়ে নিজেকে এই জায়গায় তৈরি করছি। তো এইগুলা বুঝার বিষয় আছে। আইন থেকে কি করবেন আপনার, এখন বলি, যদি রাষ্ট্রীয় জায়গায় আমার কাজ করার সুযোগ থাকতো, যে না পিএইচসির প্রশ্ন ভাই, আর একটা বিষয়, কে দুর্নীতিবাজ আর কে, আমাদের মধ্যে কম বেশি দুর্নীতির বীজ আছে, কিন্তু ওই যে বললাম মাত্রাটা দেখতে হবে। হয়তোবা আমি পরিস্থিতির কারণে 5% 10% দুর্নীতি করলাম, জাস্ট পরিস্থিতির কারণে, কিন্তু যদি আপনি আমাকে আবারও বলেন যে না আপনি আপনাকে সংশোধন করেন, ওইটুকু দুর্নীতি আমি এনি টাইম সংশোধন করতে পারবো, মানে ও সদিচ্ছাটুকু আমার আছে। দেখতে হবে আমার উদ্দেশ্যটা কি, ঠিক আছে, পারিপার্শ্বিকতা কি, তো এটাও বুঝতে পারে। আর যখন দেখা যাবে আমার উদ্দেশ্যই খারাপ, আমি আমার ভোগ বিলাসিতার জন্য দুর্নীতি করতেছি, ঠিক আছে, আমি আরেকজনের হক অধিকার নষ্ট করতেছি, সেক্ষেত্রে এগুলো অবশ্যই পানিশেবল, নট পার্ডনেবল। এগুলো আসলেই মানে কি বলবো, রিকভার করা যায় না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি পিএইচসির প্রশ্ন করা ঠিক আমাকে দিতে হবে তা না, যদি দক্ষ কোনো ব্যক্তিকে দেওয়া হতো, উনি গ্রামারে যথেষ্ট দক্ষ, কোশ্চেন গুলো আরো বেশি ক্রিয়েটিভ হতো, আরো বেশি এখানে কি বলবো যে অ্যাপ্লাইড সেকশন গুলা থাকতো, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি হতো, ওইগুলো প্রস্তুতি নিয়ে তাদের গ্রামারের জড়তা কাটতো, স্পোকেন ইংলিশের জড়তা কাটতো, যেভাবে আমি বহুমাত্রিক আপনাদেরকে শেখাই। আসলে অনেকে বলে মানে স্পোকেনে গ্রামার লাগে না, হ্যাঁ অবশ্যই গ্রামার লাগে, ফর্মাল রাইটিং এর জন্য ফর্মাল গ্রামার লাগে, আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে লাগে হলো ইনফর্মাল গ্রামার। গ্রামারের বাইরে কিচ্ছু নাই। যে বলে যে গ্রামার ছাড়া ইংরেজি শেখাবো, সে পিওর স্টুপিড। কোনো জিনিস ন্যাচারাল কিরকম, ধরেন একটা বাচ্চাকে আমি বলতেছি এইটা অন এইটা অফ, উপরে দিলে অফ নিচে অন, কিন্তু ও টিপতে টিপতে যদি দেখে উপরে টিপে আলো জ্বললো, নিচে টিপে বন্ধ হয়ে গেল, বা নিচে টিপে জ্বললো, এটা তো প্র্যাকটিসের মাধ্যমে ওটা ন্যাচারাল হয়ে গেল। কিন্তু আমি প্রথমবার আমি জানি না এখানে লাইট আছে, যদি ওটা উল্টিয়ে দেওয়া হয় সুইচ, যদি স্পেসিফাই করা না থাকে, আপনি তখন কিন্তু ভুল করবেন। তো আমার কথা হলো, আমরা যারা একদম নেটিভ স্পিকার না, আমাদের দেশে তো ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেও শেখানো হয় না, আমরা শিখি ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে, জাস্ট পরীক্ষার প্রস্তুতি শেখার জন্য, বাস্তব জীবনে প্রয়োগ নাই বললেই চলে। সেক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে অনেক বেশি সচেতন ভাবে এবং প্রায়োগিক ভাবে। কিন্তু আমাদের দেশে যে বললাম ক্লাস 3 থেকে ধরেন, প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোথাও মানে যেইভাবে গ্রামার শিখলে একটা শিক্ষার্থী সচেতন ভাবে লিখতে পারবে, লেখার ক্ষেত্রে তার ভুল হলো কিনা সে ধরতে পারবে, বা বলার ক্ষেত্রে কনফিডেন্টলি সে ইনফর্মাল স্ট্রাকচার গুলো ব্যবহার করতে পারলো কিনা, এইভাবে ক্লাসে তাদেরকে শেখানো হয় না। দ্যাটস ওয়াই তারা সঠিকটা শিখতেও পারে না, সারা জীবন ভুলের মধ্যে থাকে। ইংরেজির দৌড় কখনো শেষ হয় না, ইংরেজির পিছনে হাজার হাজার টাকা টিউশন ফি, শত না হাজার হাজার টাকার বই কিনে উইকি থাকে, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখা যায় না। কিছু হয় সেটা তাদের, কিছু শিক্ষার্থীর ইমপ্রুভ হয় কঠোর পরিশ্রমের ফলে। তো যাক, অনেক কথাই বললাম, আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনারা, কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আর একটা বিষয়, আপনাদের সচেতনতার প্রয়োজন আছে। এই যে বিভিন্ন বিষয় আপনারা কেন আজ পর্যন্ত, আমি এটা 10 বছর ধরে বলতেছি, এখানে আমার বিজনেস, আমি কি বিজনেস করবো ভাই? আমি যা বিজনেস করছি, আমার পিএইচসির দায়িত্ব পালন না করলে এই কোশ্চেন গুলার ক্ষেত্রে বা এনসিটিভির যে বইগুলো, এগুলো যদি আমি নাও করি, আমার বছরে যেটা আর্নিং আল্লাহর রহমতে সেটা বিন্দু মাত্র কমবে না, বরং বাড়বে। কিন্তু হ্যাঁ, আমি আমার একক ক্যাপাসিটিতে কতজন মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারি সেটা পসিবল না, যখন এটা একটা রাষ্ট্রীয়ভাবে একটা জায়গা থেকে ছড়ানো হবে। মানে উপর থেকে পাথর গড়িয়ে দিলে আপনি চলে আসে, শক্তি খরচ হয় না, সময় লাগে না। আর নিচে থেকে একটা পাথর উপরে উঠানো, মানে ব্যক্তিগত দায়িত্বে মানুষের, সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছানো, এটা খুব কষ্টের কাজ, এটা অনেকটাই কষ্টের কাজ। আর মানুষের মধ্যে অকৃতজ্ঞতা অনেক। সেটা কিরকম বলি, ধরেন আমার বই অনেক শিক্ষার্থী পড়ে, চাকরি পায়, কিন্তু পাওয়ার পরে সে আর স্বীকার করে না, আমি এই বই পড়িনি, এই বইয়ের নামই আমি শুনিনি, মাস্টার জাহাঙ্গীর আলমকে এবারটার নামটাই শুনি না, ঠিক এইরকমই। তো এই জন্য দুটা বিষয় আপনাদের শিখতে হবে সঠিকভাবে, সচেতন ভাবে। আর ম্যান বাই বার্থ ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল, ম্যান বাই নেচার ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ জন্মগতভাবে এবং স্বভাবতই রাজনৈতিক প্রাণী।
রাজনীতির বাইরে কেউই না। এখন আর একটা বিষয় আছে, কেউ কোনো নিরপেক্ষ মানুষ অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে পারে, কিন্তু কিছুটা হলে পার্সিয়ালিটি থাকবে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা পার্সিয়ালিটি ওটা অ্যাকসেপ্টেবল। কিন্তু এটা দেখা যায় যে আপনি একদমই ওই যে বললাম খুব বেশি ডিফারেন্স, তখন এটা অ্যাকসেপ্টেবল না। আমি যেমন কোনো রাজনৈতিক দল করি না, কোনো দলের সঙ্গে আমার কখনো ইনভলভমেন্ট ছিল না। আমার কথা যখন কারো পক্ষে যায় তখন তার কাছে আমি ভালো, যার বিপক্ষে যাই তখন আমি আমার জায়গা থেকে আগ্রহ প্রকাশ করলাম। যদি আপনাদের কারো মনে হয় ঠিক আমার ট্র্যাক রেকর্ড দেখবেন, আমার অ্যাটিটিউড দেখবেন, আমার আচার আচরণ দেখবেন যে না আমি আসলে কি ধরনের মানুষ, যদি এর সঙ্গে খাপ খাইয়ে কারো মনে হয় যে না উনাকে পলিটিক্যালি সাপোর্ট দেওয়া উচিত, ঠিক আছে, হি ক্যান ডু সামথিং ফর আস, হি ক্যান ডু সামথিং বেটার ফর আস, সেক্ষেত্রে সাপোর্ট দিতে পারেন। কিন্তু আমি কোনো দলের ব্যানারে অতীতও এক্সপেক্ট করছি যে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করব যদি কখনো রাজনীতিতে আসি। এখনো বলতেছি আমি পলিটিক্স করলে আমি সত্যিকার অর্থে স্বতন্ত্রই থাকবো। যদি আপনারা কি বলবো যে আমার উপরে বিশ্বাস রেখে সমর্থন দেন, হয়তোবা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, এই বিশ্বাসটুকু আছে আমার। কারণ আমি ওই যে বললাম কাউকে তেল দিও না, আর দেওয়ার প্রয়োজনও নাই। কারণ আমার জীবনে আল্লাহর রহমতে অর্থ পরিস্থিতি প্রাপ্তি আল্লাহর রহমতে, এই যে বললাম ক্যামেরাটা স্টার্ট করে রেখে যদি আমি 100টা লাইভ ক্লাস নিই, ওই 100 লাইভ ক্লাস ব্যবহার করে আমি বাকি জীবন রাজার হালে পায়ের উপরে পা তুলে বাকি জীবন ওই যে বললাম রিল্যাক্সে লিড করতে পারবো। তো এই ক্ষেত্রে নো টেনশন। তো আমি কেন অন্যকে তেল দিতে যাব? আর একটা বিষয়, আই ওয়াজ বর্ন টু রুল, এই যে এই জায়গায় বলতে পারে আই ওয়াজ বর্ন অ্যাজ এ কিং, লাইক আই ওয়াজ বর্ন লাইক এ কিং। তো বিষয়টা এরকমই। তো আমার কাউকে তেল দেওয়ারও প্রয়োজন নাই আমার ওই রকম, কারণ আমি আল্লাহর রহমতে মানে এই জায়গায় বলতে পারি গিফটেড মানুষ। দেখা যায় যে অনেক কিছু পরিশ্রম করি সেইভাবে আল্লাহর রহমতে পেয়েও যাই। তো এখন যদি আপনাদের মনে হয়, যাকে এখানে একজন কোয়েশ্চেন করছেন স্যার আপনি যদি প্রতিদিন একটু একটু করে গ্রামারের প্রতিটা পার্ট লাইভ করতেন উপকৃত হতাম। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ অল। প্রে ফর মি, কিপ মি ইন ইউর প্রেয়ার। এখন যেটা বললাম, যদি আপনাদের মনে হয় যে এই মানুষটা দেখছেন বাংলাদেশে প্রতিটা, আমি দলের নাম বলতেছি, প্রত্যেকটা দলই তাদের হ্যাঁ আমার ক্ষেত্রে আমি কি করতে পারি না পারি কতটুকু পারি, ওই পথটা অনেক কঠিন, অনেক নোংরামি আছে, কাদা আছে। পলিটিক্স মানেই ধরেন আপনার সেপটিক ট্যাঙ্কির মধ্যে আপনি নামলেন। এখন এখানে একটা বিষয় আছে কৌশল। কেউ বা দেখা যায় যে আগের মতো এক্সিস্টিং মানে প্রিভ্যালেন্ট মেথড, বা দেখা যায় যে পূর্ববর্তী যেগুলো ওল্ড ফ্যাশন মেথডে ওই যে সেপটিক ট্যাঙ্কির মধ্যে নেমে সাফ করে। আবার কেউ বা এখন প্রযুক্তির সঙ্গে আপডেটেড, কি আমি মোটর নামিয়ে দিলাম, দিয়ে টাঙ্কি সাফ করব, বাইরে দেখা যায় ড্রামের মধ্যে বললাম ভরে ফেলে দিয়ে আসলাম। আসলে সব ক্ষেত্রেই কিন্তু সুযোগ দিতে হবে, কারণ এটা এমন না যে নিজে দক্ষতায়, কারণ ভোটটা মানুষের হাতে, তারা ডিসাইড করবে যে আসলে কাকে দেওয়া উচিত। সেক্ষেত্রে তারা আবার ওই যে বললাম এক্ষেত্রে ভালনারেবল টু মানি, নোটের কাছে তারা। তবে সেক্ষেত্রে যারা আপনারা ইয়াং জেনারেশন আছেন তারা যদি এই বিষয়টাই সচেতন হন, তারা আমার পাশে থাকেন, সহযোগিতা করেন। তবে এটাও আমি আপনাদেরকে বলি, আমি ওই মানুষগুলোকে চরম অপছন্দ করি যারা একটা মানুষের মানে নেতিবাচক ছড়াই, যেটা দ্বারা ওই মানুষের উপকার নাই, তারও উপকার নাই, বরং ক্ষতি হয়। এই মানুষগুলোকে আমি আগেও অ্যাভয়েড করি, ব্লক লিস্টে আজও রাখি, সারা জীবন এদেরকে ব্লক লিস্টেই রাখবো। তো ভালো থাকবেন আপনারা। আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই যে বলে ফের মিলেঙ্গে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।